This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিমের আমি ডিমের তুমি ডিম দিয়ে যায় চেনা ভাবছেন তো ওরা ডিম নিয়ে কেন পড়লাম তার কারণ বুঝতেই পারছেন বাঙালি তো বাঙালি রাজনীতি প্রিয় জাত। এবার বাঙালি চৌঠা মের পর থেকে তারা কিন্তু দেখছেন যে বাংলার রাজনীতিতে ডিমের কদরটা হঠাৎ বেড়ে গেছে, ফলে ডিম এখন একটা রাজনৈতিক বস্তু। ডিম ফট করে ফাটিয়ে মানে বাটিতে ফাটিয়ে আর কি অমলেট করে খাওয়া যায়, এটা আমরা জানি। মানে সেক্ষেত্রে পেটের খিদে মেটে। আবার সেই ডিমই দেখুন যখন কাউকে সাই করে ছুঁড়ে মারেন তখন মনের খিদে মেটে। মানে মোদ্দা কথা ডিমের বিবিধ রকম ব্যবহারিক প্রয়োগ আছে, এটা তো পরিষ্কার। মানে একদম আজকালকার যুগের যেটা ডিম্যান্ড আর কি, মাল্টি স্কিল হতে হবে। তো সেরকম ডিমের মতো এরকম মাল্টি স্কিলড বস্তু সেটা খুব কম পাওয়া যায়। খাদ্য এবং রাজনীতি দুটোতেই আছে, মানে ওই ধর্মেও আছে, জিরাফেও আছে মতো। ঠিক একই রকমভাবে খাবারের মধ্যেও আছে, ছোঁড়ার মধ্যেও আছে, সব দিক থেকে এটা বুঝে যাওয়ার পর না তখন মনে হচ্ছিল যে ডিম বিষয়টা কিন্তু সহজ নয়। এত সহজভাবে ব্যাপারটাকে দেখলে চলবে না, একটু কাল্টিভেট করে দেখতে হবে। ওই লালমোহন বাবুর ভাষায় কাল্টিভেট করতে গেলাম, কীভাবে করব মনে হলো এই কলকাতার এক নামি ডিম পট্টি, ওই কোলে মার্কেটের ওখানে একজন আমার পরিচিত আছেন যিনি ডিম টিম বেচেন বলে শুনেছিলাম আর কি, পাইকারি মানে সমস্ত রকম। তো তাকে ফোন করলাম যে একটু বুঝিয়ে বলবেন ডিমের পরিস্থিতিটা কি, ডিমের একটু রকম ফের, ডিমের এই বিবিধ শ্রেণীবিন্যাস যদি কিছু থাকে আর কি, বা তার দাম বা তার বাণিজ্য, এগুলো এখন একটু বুঝতে হচ্ছে। তা তিনি বললেন হ্যাঁ এটা একদম ঠিক সময়েই ডিমটা বোঝা দরকার, বুঝলেন তো। আপনারা অনেকেই না বুঝে সবাই ডিম নিয়ে অনেক কিছু বলছেন, একটু বুঝে নিন তাহলে আপনাদের বলতে সুবিধা হবে। বললাম হ্যাঁ বোঝান, তারপর আপনাদের বোঝাবো। মানে আপনারা যারা আমার সঙ্গে এই না বললেই নয় রোজ নিয়মিতভাবে শেয়ার করেন তাদের বোঝাবো। তো যা শিখেছি তাই আপনাদের শেখাচ্ছি। যেটা বুঝলাম ডিম মূলত 4 প্রকার। 1 নম্বর কি, যেটা খুব ভালো কোয়ালিটির ডিম, পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ, চোখ বন্ধ করে খাওয়া যায়। আপনার আমার বাড়িতে নর্মালি এই ডিমগুলো আসে, মানে আসার কথা, যদি ভুল করে অন্য কিছু চলে আসে সেটা ঘটনাচক্রে, উদ্দেশ্য প্রণোদিত হবে না, এই ডিমের দাম বেশি। 2 নম্বর ডিম অল্প পচা। অল্প পচা মানে হালকা গন্ধ আছে আর কি, যদি অনেকগুলো ডিমের সঙ্গে মিশে যায়, মানে ধরুন তারপরে সেগুলো রোল বা চাউমিনে চলে গেল, তাহলে চট করে আপনি বুঝতেও পারবেন না। এই সমস্ত ডিম নাকি স্ট্রিট ফুডের বাজার ফাজারে ওই সমস্ত জায়গায় খুব খুব এদের একটা দাম আছে আর কি। দাম আছে মানে চাহিদা আছে, কারণ দামে সস্তা। মাঝখানটায় ওই মিশেল আর কি, 4টে ভালো ডিমের সঙ্গে 2টো ওই ধরনের হালকা পচা ডিম, এটা মিশে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু দামে গড়পড়তায় কমে যায়। 3য় ধরনের ডিমটা সেটা পচা। এই ধরনের ডিম কোথায় যায় জানেন? এটারও চাহিদা আছে, ফেলনা নয় কোনো কিচ্ছু। এই ধরনের ডিমগুলো যায় যারা ওই মাছের চাষ করেন তাদের কাছে, তারা এগুলো সব ওই মাছের চার হিসেবে ব্যবহার করেন আর কি। আর একদম শেষ প্রকার ডিম, এইটা হচ্ছে একটা মানে বিখ্যাত টাইপের ডিম আর কি। এদের কি বলা হয় জানেন? বোম পচা ডিম। কোনোদিন শুনেছেন নামটা? শোনেননি? শুনে নিন। এই 4 নম্বর ক্যাটাগরির ডিমের ইদানিং সব থেকে বেশি কদর, কারণ এই ডিমগুলো ব্যবহার হয় কাউকে ছুঁড়ে মারার জন্য। এতদিন ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হতো, আর এখন ছুঁড়ে মারা হয় রাজনৈতিক প্রতিপক্ষকে। মানে যে জিনিসটা একদম পচা টু দি পাওয়ার ইনফিনিটি বলে না,
মানে চরম পচা আর কি, যেমন গন্ধ তেমন আঠালো ভাব, লাগলে পরে একদম ছাড়তে চায় না। এর একটা চাহিদার জায়গা তৈরি হয়েছে, বাজার দর প্রচুর, এবং এটার এখন একটা বাণিজ্যিক লাভও হচ্ছে তার থেকে। এবার বলবেন তো এর লাভটা কে পাচ্ছেন? বুঝতেই পারছেন, যিনি বেচছেন তিনি পাচ্ছেন, মানে ডিম ব্যবসায়ীর লাভ। যে জিনিসগুলো এতদিন ফেলে দিতে হতো সেগুলো আজকাল রাজনৈতিক ডিম হিসেবে, পলিটিক্যাল ডিম হিসেবে বেচা হয়ে যাচ্ছে। মানে যে জিনিসটা একদম আপনাদের হিসেবের বাইরে ছিল সেটাও দেখুন অদ্ভুতভাবে বাণিজ্যিক লাভ এনে দিতে পারে। আচ্ছা একটা কথা বলুন তো, তাহলে তো সবটার মধ্যে একটা উইন উইন সিচুয়েশন আছে, এটাই তো ভাবছেন যে কোনো কিছুই ফেললা না, সব কিছুরই একটা ভালো দিক আছে। তা আছে, কিন্তু একই সঙ্গে তার একটা ক্ষতিকারক দিকও আছে। ক্ষতিটা কার? সাধারণ মানুষের। দেখুন একটু পরিষ্কারভাবে যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের না এই সব সময় সব কিছুতে দেখুন ক্ষতির ভাগে থাকাটাই ভবিতব্য। মানে এই কপাল নিয়েই আমরা জন্মেছি, সাধারণ মানুষ হওয়াটাই যেন ওই ক্ষতির কুষ্টি নিয়ে জন্মানো। কেন বলছি? দেখুন এই যে যদি আপনি ভালো ডিমের সঙ্গে দু চারটে পচা ডিম মিশে আপনি কোথাও গিয়ে খান টান আর কি, বুঝতে পারলেন না কি খেলেন, ক্ষতি তো আপনার। ভালো ডিম কিনলেন, তার মধ্যে দু চারটে পচা চলে এলো, ক্ষতি আপনার। মাছের যদি ওই ডিম টিমের ওই খেতে গিয়ে তারপর তার থেকে যদি মাছের পেট খারাপ হলো আর কি, এরকম ব্যাপার দাঁড়ায় আর কি। মোদ্দা কথা, যদি মাছের চাষে কোথাও ওর মধ্যেও ভেজাল চলে আসে, মাছের ক্ষতি হলে আলটিমেটলি দাম বেড়ে ক্ষতি আপনার। রইল বাকি আর 4 নম্বর ডিমটা, ওটাতেও ক্ষতি আপনার। সরকার বদলের সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা কিন্তু আরও বেশি করে প্রকট হচ্ছে, এটা বুঝে নেওয়ার দরকার। মানে এটা বলতে পারেন যে সরকার বদলের সঙ্গে সঙ্গেই তো ডিমের চাহিদা বেড়ে ডিমের একটা বাজার দর, একটা বাণিজ্যিক গুণ সামনে এসছে, কিন্তু একই সঙ্গে আপনার আমার ক্ষতির পাল্লাটা সেটাও কিন্তু বাড়ছে। দেখুন সরকার বদলের সঙ্গে সঙ্গে রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ আসা যে শুরু হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন, কারণ এটাই ঘোষণা ছিল, সেটাই ঘটছে ইতিমধ্যেই। ওই বিকশিত ভারত মানে ভিভিজি রামজি প্রকল্প, তাতে 1264 কোটি টাকা এসে পৌঁছে গেছে। এবার এই টাকাটা কিসের জন্য? এই টাকাটা ওই আগে যেটা 100 দিনের কাজ ছিল, এখন যেটা 125 দিনের কাজের প্রকল্প হয়ে গেছে তার জন্য। মানে আপনি কাজ করলে যাতে আপনার টাকা পেতে বিন্দুমাত্র সমস্যা না হয়। যে বক্তব্যগুলো আগের সরকার বলতো ওই 100 দিনের টাকা, আপনাদের মনে আছে, এগুলো দেওয়া যাচ্ছে না, তার একটাই মাত্র কারণ ওই মনরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার থেকে টাকা পাওয়া যাচ্ছে না, সেই জন্যই সাধারণ মানুষকে বঞ্চনা করা হচ্ছে। এই স্লোগান দিয়ে তো ওই 2024-এর লোকসভা ইলেকশনটাও তৃণমূল পার করে দিয়েছিল। এই একই বক্তব্য যাতে আর কোনো দিন শুনতে না হয় সেই জন্যই সরকার মোটামুটি অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, কারণ 1 জুলাই থেকে কাজ শুরু করার নোটিফিকেশান এসে গেছে। কাজ শুরু করলে, কাজ করলে যাতে লোকজনের টাকা পেতে সমস্যা না হয় সেই জন্যই তো এই টাকাগুলো আগাম চলে এসছে। রাজ্য একেবারে গেজেট প্রকাশ করে জানিয়ে দিয়েছে 2,56,00,000 জব কার্ড হোল্ডার 125 দিনের কাজ পাবেন। অর্থাৎ প্রায় 2.5 কোটি মানুষ 125 দিনের কাজ করবেন, পাবেন এবং হাতে গরম টাকা পাবেন। পাবেন তো বটে, দেবেটাকে? এটাই হচ্ছে আসল সমস্যার জায়গা। দেখুন এই যে সমস্তভাবে যে ব্যবস্থা করা হচ্ছে যাতে সাধারণ মানুষের হাতে কিছু টাকা পয়সা পৌঁছয়, হ্যাঁ কাজ করতে হবে, কাজ করলেই টাকা পাওয়া যাবে, কিন্তু ওখানেই তো আসল গোলটা বেঁধেছে। কাজ তো হবে, কাজটা দেবে কে? পয়সা তো পাবেন, পয়সাটা দেবে কে? এই পুরোটাই কিসের ওপর নির্ভর করছে জানেন? ডিমের ওপর। একদম ঠিক শুনেছেন, ডিমের ওপর। কারণ ডিম খাওয়ার ভয়ে পঞ্চায়েতগুলো নাকি একদম খালি হয়ে গেছে। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মানে বেশিরভাগ জায়গাতেই তো তৃণমূলেরই পঞ্চায়েত,
কে আর ওই আমলে অন্য কেউ সাহস করে পঞ্চায়েতে ঢুকতো? তা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মানে যাদের এই মূলত কাজগুলো দেওয়ার কথা এবং কাজগুলো হয়ে গেলে যাদের মাধ্যমে এই টাকা পয়সাগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা, তারা তো সব বেবাক বেপাত্তা হয়ে গেছে। ধারে কাছে ঘেঁষছেন না কেউ ওই পঞ্চায়েতের সামনেই আসছেন না, কারণ তৃণমূলের নেতা কর্মীরা সবাই জানেন তারা যে মুহূর্তে প্রকট হবেন চোখের সামনে, সেই মুহূর্তেই তাদের লক্ষ্য করে সপাটে ডিম ছুটবে। ডিমের লক্ষ্যবস্তু এখন তারা, তাই ওই বোম পচা ডিম খাওয়ার ভয়ে পঞ্চায়েতেই যাচ্ছেন না বহু প্রধান। যদি না যান তাহলে আপনি কাজ পাবেন কি করে, টাকাই বা পাবেন কি করে? আজকেই তো বাসন্তী আর মালবাজারে ডিম ছোড়া প্র্যাকটিস হয়েছে। টার্গেট যথারীতি 2জন পঞ্চায়েত প্রধান। মালবাজারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ডিম মারা হয়েছে ওই অন্নপূর্ণা যোজনার ফর্ম আটকে রাখার অভিযোগে, আর বাসন্তীতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ডিম ছোড়া হয়েছে দুর্নীতি আর দাদাগিরির অভিযোগে। এবার দেখুন, এই কারণগুলো যথার্থ হতে পারে, তারা অন্যায় করে থাকতে পারেন, অন্যায় করলে শাস্তি পাবেন, এটাই তো ভবিতব্য। কিন্তু ঘটনাচক্রের গোটা ব্যাপারটার মধ্যে ডিমের একটা ভূমিকা তৈরি হয়ে যাচ্ছে। কোনখানে গণ্ডগোল আছে, কোনখানে গণ্ডগোল নেই, এটার বদলে মুড়ি মিছরি এক দরের মতো সবাই একদম গড়পড়তা ডিমের টার্গেট হচ্ছে। এবার দেখুন, এই আশঙ্কায় যদি সত্যি সত্যি এতগুলো পঞ্চায়েত, এত পুরসভা, এই সমস্ত জায়গায় যদি সবাই বাড়িতে বসে থাকেন যাদের কাজকর্ম করার কথা, মানে ওই কোথাও গিয়ে পুরো প্রতিনিধি বা পঞ্চায়েতের সদস্য বা প্রধান বা উপপ্রধান, তাহলে সাধারণ মানুষের জন্য পুরো পরিষেবাটা দেবে কে? আর এই বিভিন্ন যেই যে 125 দিনের কাজ এবং তার টাকা, এগুলোই বা পাবেন কি করে? তাহলে কেন্দ্র তো টাকা পাঠিয়ে বসে আছে, কেন্দ্র তো প্রকল্প চালু করে দিয়েছে, কবে থেকে হচ্ছে সেটাও বলে দিয়েছে, কিন্তু সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবাই একমত হয়েও আপনারা আবার লাভ হবে কি? সাধারণ মানুষ যারা 100 দিনের বদলে 125 দিনের টাকা পাবেন বা কাজ পাবেন বলে একটু আশায় বুক বাঁধছিলেন যে এই বদল হয়েছে, সুতরাং তাদের অবস্থাও বদলাবে একটু, তাদের স্বপ্নটা সফল হবে কি, আশাটা পূরণ হবে কি? বুঝতে পারছেন কোন জায়গায় বাস্তব পরিস্থিতিটা গিয়ে ধাক্কা খাচ্ছে? এই আশঙ্কা থেকেই সম্ভবত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, যাকে আপনারা ভাবতেন যে উনি তো খালি ওই ডিম ছোড়াকেই স্বাগত জানিয়েছেন, কিন্তু তিনিও বাস্তব পরিস্থিতি জানেন এবং তিনিও চান নিশ্চিতভাবেই যে সাধারণ মানুষের একটু ভালো হোক। তাই জন্য তিনি দরাজ কণ্ঠে আবেদন জানিয়েছেন, ফিরে এসো চাকা। আর আমার হয়ে গেছে সমস্যা যে পঞ্চায়েত ব্যবস্থা আমাকে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ কাজ, সাধারণ মানুষের সেবা করার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু যে জনপ্রতিনিধিদের মানুষ নির্বাচিত করেছিলেন, যাদের মাধ্যমে আমরা পরিষেবা পৌঁছে দেবো, তারাও নাই। থাকলেও বাড়ি থেকে বেরোচ্ছেন না ভয়ে, আমি জানি না শুধু ডিমের ভয়ে কি অন্য কিছুর ভয়ে। পঞ্চায়েতের প্রধান ছাড়া পঞ্চায়েতে কোনো কাজ হয় না। আপনি আপনার জায়গায় এসে দায়িত্ব পালন করুন, আর নাহলে রিজাইন করে দিন, মাঝখানে কিছু হতে পারে না। দেখুন, বেশ কয়েকদিন আগে দিলীপ ঘোষ মানে ওই দায়িত্ব পাওয়ার পরপরই আমার সঙ্গে বসেছিলেন এবং সেখানেই আশঙ্কাটা প্রকাশ করেছিলেন, কিন্তু সেই আশঙ্কাটা যেরকম এত বড় একটা বাস্তব রূপ নেবে সেটা বোধহয় তখন তিনিও বুঝতে পারেননি। ওই যে ফিরে এসো চাকার কথা বললাম না, ওনার কাছে চাকা অবশ্যই চাকা নয়, চাকাটা হচ্ছে গ্রামীণ উন্নয়নের চাকা আর কি। তো সেই ক্ষেত্রে মানে বিনয় মজুমদার যে কারণেই লিখে থাকুন ফিরে এসো চাকা, এই গ্রামীণ উন্নয়নের চাকাটা যাতে গড়ায় বা যে চাকাগুলো খুলে চলে গেছে, অর্থাৎ এই পঞ্চায়েতের বিভিন্ন লোকজন তারা যাতে ফিরে এসে যোগদান করেন, সেটাই তো তিনি এখন চাইছেন, এখনও চাইছেন। এবং শুধু তিনি নয়, এই একই বক্তব্য এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। এবার যদি সত্যি সত্যিই তো যদি এই চাকারাই যদি কোথাও গিয়ে ছিটকে ভেঙে গিয়ে থাকে, চাকাহীন গাড়ি কখনো এগোতে পারে? মানে গ্রামের উন্নয়নই বা তাহলে হবে কী করে? আর পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দিলীপ ঘোষই বা সফল হবেন কী করে? তারও তো একটা টার্গেট পূরণের দায় আছে। তাই জন্যে কী মনে হচ্ছে জানেন তো, তিনি বোধহয় হয়তো এখন ওই শুরুতে যেটা বলছিলেন ওই সুকুমার রায় ছড়া মনে হচ্ছিল
মনে আছে না সেই ছড়াটা, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। সেরকমই মনে হলো না, আরে আসুন আপনারা, আসুন না, আর কোনো ব্যাপার না, আর কাজকর্মগুলো করুন। বললেন বটে যে না হলে ছেড়ে দিন, এখন ছেড়ে দেওয়ার কথাও কেউ চট করে বলছেন না, কারণ এই মুহূর্তে যদি ছেড়ে দেন, ওই এই ছাড়লেন আর চট করে তার বদলে অন্য বন্দোবস্ত হয়ে গেল, এখন নতুন করে নির্বাচন হয়ে গেল, এরকম তো হয় না। কাজটা তো হতে হবে। সাধারণ মানুষ যত বেশি কাজ পাবেন না, যত বেশি এই প্রকল্পগুলো সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হবেন, তত বেশি তারা ক্ষুব্ধ হবেন। সেই ক্ষোভের আঁচ তো শেষ পর্যন্ত সেই সরকারকেই পোহাতে হবে। তাই এখন সবাই বলছেন ফিরে এসো, ফিরে এসো চাকা। কিন্তু আরও একটা দিক আছে, এই ছড়ার শেষ দিকের লাইনগুলো মনে আছে? ওই যেটা সুকুমার রায় লিখেছিলেন, দিলীপ ঘোষের ইদানিংকালের কথাগুলো শুনতে শুনতে কিন্তু আমার কানে সেই কথাগুলোও বাজছিল, সেই ছড়ার লাইনগুলো। সুকুমার কি লিখেছিলেন আরেকবার শুনিয়ে দিই, একবার মনে করিয়ে দিই। শেষ দিকটা খুব ইম্পর্টেন্ট। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে। শুরুতে অভয় ছিল, আপনাদের মনে আছে, কিন্তু শেষে এটাকে কীভাবে দেখবেন জানি না, হয়তো কারুর কানে এটাকে হুঁশিয়ারি বলে মনে হবে। মানে আমাদের কানেও তো এরকম বিপরীতধর্মী সুরই বাজছে এখন। দিলীপ ঘোষ যেরকম ওই তৃণমূলের প্রধানদের নির্ভয়ে কাজ করতে বলেছেন, তেমনই তো ঠাড়ে ঠাড়ে শুনিয়ে দিয়েছেন ধর্মের কল আকাশে বাতাসে নড়বে, এবং কৃতকর্মের ফল হিসেবে শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল নেতাদের ওই ডিমই খেতে হবে। আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন, তারা এসে কাজ করুন। এলে কেউ টিটকারি করতে পারে, একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে রাজনীতি করতে এসেছেন। যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার মিডিয়ার সামনে বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষের বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন সেরকম ভালোই চলে আসবে। কে গ্যারান্টি দেবে? সবার পকেটে ডিম, তাহলে রাস্তায় যত লোক হাঁটছে সবাইকে সার্চ করতে হবে। বাজারে ডিম নেই, সব পকেটে ডিম চলে গেছে। কমপক্ষে ইট মারবে না, এটা তো নিশ্চিত। আমরা তো ইট খেয়েছি, চুরি করিনি, 1 কাপ চাও খাইনি কারো, কিন্তু গাড়ি ভেঙেছে, ইট পাটকেল লাঠি চলেছে আমাদের উপরে। জনতা অনেক আর ক্ষমাশীল যে ডিমের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে। এই যে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরির নামে, যত রকম সুবিধা দেওয়ার জন্য সরকারি টাকা নেওয়া হয়েছে, তারা তা কিছু করতে পারছে না, ডিমের মাধ্যমে রাগটা মেটাচ্ছে। বুঝতে পারছেন তাহলে এই মুহূর্তে ডিম কত বড় একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বস্তু। মানে একটা রাজ্যে উন্নয়ন, সাধারণ মানুষের ভালো আর খারাপের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কি? ডিম। এবার যে কোনো কারণেই হোক, দেখুন আদালতও কিন্তু ধরে নিয়েছে ডিমটা অতীব সাংঘাতিক বস্তু, ডিম অতি বিষম বস্তু। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম ডাক সাইডে নেতা, যিনি এই 15 বছরের শাসক দলের একদম সেনাপতি ছিলেন, সেনাপতি তো তারাই হয় যারা ভীষণ বীরটির হন আর কি, সেই তিনিও ডিমাতঙ্কে ভুগছেন বলে হাইকোর্টের ধারণা হয়েছে। আর সেই আতঙ্ক থেকেই অভিষেককে বাঁচাতে কলকাতা হাইকোর্ট আজ তাকে রক্ষা কবচ দিয়েছে। দেখুন আপনারা শুনে ভাবছেন তো, আরে রক্ষা কবচ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছিলেন ওই গ্রেফতার যাতে না হন, সেই জন্য অতীতে তো সেই আবেদনই তিনি করেছিলেন আর কি, তাকে তো সেই জন্য একটা সাময়িক রক্ষা কবচ দেওয়াও হয়েছিল। এবারও তো সেই রক্ষা কবচই চেয়েছিলেন যে তাকে অ্যারেস্ট করা হবে না, গ্রেফতার করা হবে না, এরকম একটা নিশ্চয়তা চেয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন অভিষেক তদন্তকারীদের মুখোমুখি হওয়ার সময় তার ওপর যাতে ডিম বা অন্য কিছু ছোড়া না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে। ভাবুন, চাইলেন গ্রেফতারি সংক্রান্ত একটা রক্ষা কবচ, সে রক্ষা কবচ তো পেলেন না, আদালত দিলই না, কড়াভাবে বলে দিয়েছে তাকে এবার আসতে হবে, অনেক ধানাই পানাই করেছেন, এবার আসতে হবে এবং তাকে গলার স্বর দিতে হবে, গলার স্বরের নমুনা আর কি, এটা দিতে হবে, সিআইডির কাছে তাদের তদন্তে সহযোগিতা করতে হবে। সেটা যদি না করেন তাহলে আদালত কড়া ব্যবস্থা নেবে। এবার এই কড়া বার্তা দেওয়ার পর তাকে একটা রক্ষা কবচ দিল কি না,
তাকে একটা ঢাল দিল, তিনি ঢাল চেয়েছিলেন, তাকে ঢাল দিয়েছে। তিনি ঢাল চেয়েছিলেন হয়তো সব থেকে বেশি তার কাছে তো গুরুত্বপূর্ণ ওটাই ছিল যে গ্রেফতারির থেকে ঢাল, কিন্তু তার বদলে দিলেন কি? আদালত তারা বিচার বিবেচনা করে দেখেছেন যে তার বোধহয় ডিমের থেকে ঢালটা বেশি প্রয়োজন। মানে আদালত ও ডিমকে কতটা গুরুত্ব দিচ্ছে দেখুন। ওই জন্যই তাকে ওই পুলিশকে নিশ্চিত করতে বলা হয়েছে যাতে তারা ঢাল হয়ে দাঁড়ান এবং অভিষেকের গায়ে কোনো ডিম টিম না হয় আর কি, ডিম টিম ছোড়া না হয়, আঘাত না লাগে। এবার এর তো একটা অতীত ইতিহাস রয়েছে, এমনি এমনি তো আদালত বলেনি। আপনাদের মনে আছে ওই সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন অভিষেক, সে সময় তিনি ডিম হামলার মুখে পড়েছিলেন, ছোড়া হয়েছিল তাকে লক্ষ্য করে ডিম টিম। এবার তারপর তার অভিষেকের অভিযোগ যে তাকে লক্ষ্য করে পাথর ঠাথরও ছোড়া হয়েছিল। কলকাতার দুটো বড় হাসপাতালে গেছিলেন তিনি, কেউ ভর্তি নেয়নি, কিন্তু অভিষেক তো দাবি করেছিলেন যে তিনি মারাত্মক আহত হয়েছেন। এবার দেখুন, কারোর চোট আঘাত সম্পর্কে দূরে বসে আন্দাজ তো করা সম্ভব নয়, এমনকি সামনে থেকেও এই সংক্রান্ত ব্যাপারে বলার অধিকারী একমাত্র চিকিৎসকরা। তারা যেরকম মনে করেছেন তারা সেরকম বলেছেন, তারা মনে করেছেন ভর্তির দরকার নেই, তাই জন্য ভর্তি নেয়নি কেউ, তো বুঝলাম আমরা আমাদের সেটাকেই ধ্রুব সত্য বলে ধরতে হবে। কিন্তু আজ কেন জানি না অনেকেই ধরে নিয়েছেন অভিষেকের সত্যি খুব আঘাত লেগেছিল, খুব গভীর আঘাত লেগেছিল। তবে আঘাতটা শরীরে নয়, আঘাতটা লেগেছিল মনে। ওই ডিম হামলার মুখে পড়ার পর তার পোশাক থেকে ডিমের দাগ হয়তো উঠেছে, কিন্তু মনের ওপর দাগটা, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। সুতরাং মনের ওপরেও নিশ্চয়ই সেই গভীর ছাপটা রয়ে গেছে, ডিমের ছাপ, ভাবতে পারছেন? এবং এমন একটা ছাপ সেটা আদালত আলাদা করে তাই জন্য একটা নির্দেশ দিচ্ছে। হাইকোর্ট আজ অবশ্য শুনানি চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরজিও জানিয়েছিলেন যে তার মক্কেল সিআইডির সামনে আসতে তো পারেন, কিন্তু সেজন্য পুলিশকে দায়িত্ব নিতে হবে, দেখতে হবে তার মক্কেলকে যেন ডিম জাতীয় কোনো কিছু ছুঁড়ে মারা না হয়। অভিষেকের আইনজীবী এই আর্জিটা করার আগে, তার আগে কিন্তু ওই রক্ষা কবচের আর্জি জানিয়েছিলেন, যেটা নামঞ্জুর হয়ে গেছিল। তারপরেই ডিমের থেকে রক্ষা কবচ, এবং মানে তারা বলেননি, তারা ওইভাবেই বুঝিয়েছেন আর কি। তো তাতে হাইকোর্ট সেটা মঞ্জুর করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এ ব্যাপারে তো যাবতীয় প্রয়োজনীয় নির্দেশ সেগুলো পুলিশকে দিয়ে দিয়েছেন। কিন্তু একটা কথা মনে হচ্ছিল জানেন তো, যেটা না বললেই নয় আর কি, একটু শেয়ারই করে নিই। এর আগে এই ডিজে মামলায় তিনি বারবার একটা কথাই বলেছিলেন যে তিনি গলার স্বর তো স্বীকার করে নিয়েছেন, তার গলার স্বর, সুতরাং আর কেন তিনি গলার ওই নমুনা দেবেন আর কি, স্বরের নমুনা দেবেন। তার ফলে দেখে মনে হচ্ছিল পৃথিবী শুদ্ধ সবাই, মানে ওই সিআইডি বা অন্য সবাই, এমনকি আদালতও হয়তো, তারা সব ওই আমি তো কান পেতে রইয়ের মতো করে বসেছিল কখন সেই শটটা শুনতে পাবে। কিন্তু যখন তিনি দিচ্ছিলেন না, তখন তাকে তো অত্যন্ত কড়া ভাষায় হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে যে এ ব্যাপারে আর দেরি করা চলবে না, কাল বিলম্ব নয় আর বিলম্ব নয়। এবার যদি বিলম্ব হয় তাহলে তার জন্য অত্যন্ত কঠোর কোনো শাস্তি অপেক্ষা করছে, একটা কড়া কোনো ব্যবস্থা হয়তো আদালত নিয়ে নেবেন। তার পর্যবেক্ষণে বিচারপতি ভট্টাচার্য তো বলে দিয়েছেন যে বারবার বলার পরেও ভয়েস স্যাম্পল দিতে না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে আদালতের অবমাননা করছেন। তিনি যদি পরবর্তী দিন অর্থাৎ 15ই জুলাই সিআইডির কাছে নিজের কণ্ঠটা পরীক্ষা না করান, তাহলে 31শে জুলাইয়ের পর তাকে গ্রেফতারির থেকে বাঁচানোর ওই রক্ষা কবচটা থাকবে কি না সে ব্যাপারে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। আপনারা বুঝতে পারছেন এই রকম একটা চরম অবস্থান নিতে চলেছে, এটা বোঝার পরেও অভিষেক যে আসতে চাইছিলেন না, সেটার কারণ কি? ওই ডিম্বাস্ত্রের হাত থেকে নিজেকে বাঁচানোটাই তিনি বেশি জরুরি মনে করছিলেন, নাকি গলাটা বাঁচানো এই মুহূর্তে বেশি জরুরি বলে মনে করছিলেন? এই এত বড় একটা ধাঁধা আপনার আমার সামনে এসে গেছে। আমাদের ভাইপো চালাক নিশ্চয়ই চলে যাবে, না গেলে কিছু হবে। দেখুন না কি হয়, এখানে কিছু হয় না, খালি খবর হয়, পশ্চিমে খালি খবর হয়, কিছু হয় না। ধর্মের কল বাতাসে নড়ে,
উনি যখন ক্ষমতার চূড়ান্ত উপভোগ করছেন সেই সময় আমি বলেছিলাম অভিষেক ব্যানার্জি রাজনীতির পক্ষে খুব খারাপ উদাহরণ। আমি বলবো হি ইজ দ্য পারসন হু স্পয়েল দ্য টেস্ট অফ দ্য পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল। ফলে আমি তো চাই যে এরকম মানুষের আইনের পেরিফেরিতে যা যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি যেন পায়। এটা হাইলি টেকনিক্যাল ম্যাটার, এটা যে কোনো ব্যক্তির যে কোনো বিষয় নিয়ে কোর্টে যেতে পারেন, হাইলি টেকনিক্যাল ম্যাটার, এর উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না। আমি বলতে পারবো না, এগুলো গোটাটাই কোর্ট প্রসিডিংসের ব্যাপার, মানে কোর্টের বিষয়, এটার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক। এবার দেখুন, কণ্ঠদিন নইলে যে কোনো রকম ব্যবস্থা নেওয়া হতে পারে, এই রকম একটা কঠোর বক্তব্য রাখার মতো জায়গায় যিনি আদালতকে নিয়ে যেতে পারেন, তিনি নিজের কণ্ঠটা সিআইডিকে কেন শোনাচ্ছেন না, সেটা আপনার আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা গত কয়েকদিন ধরেই আন্দাজে একটা ধরার চেষ্টা করছিলাম, বলেওছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনাদের মনে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ভেবেছেন তিনি সিআইডির কাছে কণ্ঠস্বর জমা করলেন, সেটা একটা মামলার জন্য করলেন, অর্থাৎ এই ডিজে মামলার জন্য, যেটা তিনি অলরেডি স্বীকার করে নিয়েছেন তার গলার স্বর। কিন্তু সেই স্বর, সেই জায়গার বদলে, মানে গলার হাত বদল হতে আবার যদি বেশি সময় না লাগে, মানে একবার তার কণ্ঠদান করলে সেই কণ্ঠ শুনে যদি মোহিত হয়ে যায় সিআইডি ছাড়াও ইডি, সিবিআই, এরা যদি আবার সেই কণ্ঠ দাবি করে বসে, তাহলে কি হবে? আজ কিন্তু আমরা নিশ্চিত হয়েছি, জানেন তো, আমরা যেটা ভেবেছিলাম একদম ঠিক ভেবেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঠিক এটাই সন্দেহ করছেন বা আশঙ্কা করছেন, আশঙ্কা বলাই ভালো, কোট আর কি, আশঙ্কা। তার মনে হচ্ছে তার গলা শোনার জন্য একা সিআইডি নয়, ওই সেই আগে আপনাদের মনে আছে যখন ভারতের সঙ্গে গাভাস্কাররা যখন খেলতেন আর কি, ওই সময়টায় ভারতের সঙ্গে যখন ওয়েস্ট ইন্ডিজ বা অন্যদের খেলা হতো, ফাস্ট বোলাররা সব বল করতে আসতো, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, সব বড় বড় বোলার, আর পর স্লিপে ফিল্ডার দাঁড় করিয়ে রাখা হতো, সবাই ওঁত পেতে থাকতেন যে এই ভারতীয়দের ব্যাটের কানায় লেগে বল ওপাশে যাবে আর সেগুলো খপাত করে তালুবন্দি করবে। অভিষেকেরও ওরকম মনে হচ্ছে, তার দিকে ওরকম রকেট গতিতে বিভিন্ন রকম আশঙ্কাগুলো ছুটে আসছে, সম্ভাবনাগুলো ছুটে আসছে, যেগুলো হয়তো তার ব্যাটের কানা ছুঁয়ে বা বলা ভালো গলা ছুঁয়ে একেবারে ইডি, সিবিআই এদের যে কোনো কারোর হাতে গিয়ে ধরা পড়বে। অনেকেই মানে সব তার মানে কান পেতে রয়েছেন, এটা তো বোঝা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য তিনি হাইকোর্টকে কী বলেছেন জানেন? বলেছেন সিআইডির কাছ থেকে তার মক্কেলের ভয়েস স্যাম্পেল যেন অন্য কেউ না পায়, অন্য কোনো মামলার স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ যেন ব্যবহার না করা হয়। ভাবুন তো, আমরা নর্মালি আমরা একটা জিনিস বিভিন্ন সময় শুনি আর কি, অঙ্গদান করাটা খুব ভালো জিনিস। আবার দেখুন চক্ষুদান বিষয়টা অন্যরকম, বাংলায় অন্যরকম মানে নিয়ে আসে, কিন্তু কণ্ঠদান ব্যাপারটা যে এতটা জটিল তার সমকক্ষ বোধহয় অন্য কোনো কিছু নেই, এটা আমি বুঝতে পারছি এখন। দেখুন আদালত এই যে তার আইনজীবীর বক্তব্য সেটাই হয়তো আমল দেয়নি, কিন্তু এটা তো ঘটনা। এই প্রশ্নটা এখন আপনার বা আমার মনের মধ্যে তো আসতেই পারে যে এই ডিজে মামলাটায়, যেটা নিয়ে আসল মামলা এই মুহূর্তে তার বিরুদ্ধে চলছে আর কি, এত খোঁজ খবর নেওয়া হচ্ছে, এত কিছু করা হচ্ছে, তো সেটা তো তিনি বুক চিতিয়ে বলে দিয়েছেন আমার গলার আওয়াজ। আবার নতুন করে ভয়েস স্যাম্পেল নেওয়ার দরকার কি আছে? যদি এত বুক চিতিয়ে বলতে পারেন যে এটা আমার গলার আওয়াজ, তাহলে গলা দিচ্ছেন না কেন, এটা যেরকম প্রশ্ন, তেমনি একইভাবে এটা তো যে তিনি যদি নিশ্চিত থাকেন অন্য জায়গায় অন্য গলাগুলো তার নয়, এটার ক্ষেত্রে তার গলা বলে দিয়েছেন, তো অন্যগুলোর ক্ষেত্রে যদি মনে করেন যে তার গলা নয়, তাহলেই বা তার আওয়াজ দিতে অসুবিধে কী আছে, মানে গলা দিতে অসুবিধে কী আছে, এটা ভাবুন। মানে যেখানটা তিনি নিশ্চিত তার গলার আওয়াজ, সেখানেও গলা দিচ্ছেন না। আবার যেখানে তিনি নিশ্চিত, কারণ তিনি তো ওই স্বীকার করেননি, ধরুন ওই 2014 সালে প্রাথমিকে নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার ভিত্তিতে নিয়োগটা তো বৈধভাবে হয়নি বলে অভিযোগ আছে। আপনারা জানেন এটা নিয়ে তো তোলপাড় হয়ে গেল। সেই সময় তো অভিযোগ উঠেছিল যে
বহু চাকরি প্রার্থীকে টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। এবং এই অভিযোগের তদন্ত নেমে 2 বছর আগেই তো একটা কল রেকর্ড ইডি হাতে পেয়েছিল, আপনাদের মনে আছে? সেই কল রেকর্ডের একটা গলা মানে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের ছিল, এটা তো ইডি সন্দেহ করেছিল। এবং তারপর তারা তখন প্রথমে কাকুর গলার আওয়াজ চেয়েছিল। সেই গলার আওয়াজ পাওয়াটা এটা তো একটা সাসপেন্স থ্রিলার হয়ে গেছিল। এই দিলেন না, এই দিলেন না, কি টানা পড়েন আপনারা দেখেছিলেন। কত কষ্ট, কত সাধ্য সাধনার পর শেষ পর্যন্ত কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করতে পেরেছিল ইডি। অর্থাৎ কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল সরকারিভাবে সিদ্ধ, বৈধ হয়েছিল। মানে দেখুন, এটা আপনাদের একটা জিনিস বুঝতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে ওই ডিজে মামলায় গলাটা আমার, তারপরেও তার ভয়েস স্যাম্পল চাওয়া হচ্ছে, মানে তিনি বললেন মানেই সেটা আপনার গলার আওয়াজ, এরকম ধরে নেবে না, কারোর কথায় আদালত মানবে না। তার একদম পরীক্ষা করে সুনিশ্চিত হয়ে একদম স্ট্যাম্প মেরে দিতে হবে যে হ্যাঁ এটাই ওনার গলার আওয়াজ। ফাঁক রাখে না আদালত, আইন, এটা পরিষ্কার। সেই জন্যই তো কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট হওয়ার মানে হচ্ছে তার গলার ব্যাপারটা সরকারিভাবে সুনিশ্চিত হওয়া গেছিল। সে তো হলো, কিন্তু ফোনের একদিকে যদি একটা গলা থাকে, অন্যদিকে কার গলা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত অজানা। এবার এই গলাটা কার সেটা কিন্তু কেউ দাবি করেননি। এটার ক্ষেত্রে কেউই বলেননি ও গলাটা তো আমার, সবাই জানেন এটা, তার জন্য আর গলার আওয়াজ দেওয়ার কি দরকার আছে। এবার যখন কেউ বলেননি ওই গলাটা আমার, তার জন্য আমার গলার আওয়াজ দেওয়ার দরকার কি আছে, তারপর ধরে নিতে হবে তিনি বিশ্বাস করেন ওটা তার গলা না। এবার যদি কেউ বিশ্বাস করেন যে ওই গলাটা আমার নয়, তাহলে তাই বা গলার আওয়াজ দিতে অসুবিধে কী আছে? এরকম একটা সহজ সরল ইকুয়েশন বা প্রশ্ন বা পরিস্থিতি আপনাদের মনের মধ্যে আসবে আমি জানি। এই জন্যে মানে এগুলো দেখুন আপনার আমার হাতের বাইরে, এগুলো আমাদের বোঝা সম্ভব না, এত জটিল না। সোজা ব্যাপারগুলো আমরা সোজাভাবে দেখি, কিন্তু যারা একটুখানি ব্যাঁকা জিনিসটা ব্যাঁকাভাবে দেখতে পারেন বা ব্যাঁকা জিনিসকে সোজাভাবে দেখতে পারেন, এসব কথা বোধহয় তাদের কাছে তোলা ভালো, কারণ তারা আমাদের কিছু আলোকপাত করলেও করতে পারেন। ওই জন্যই আমরা ওই সিবিআইয়ের প্রাক্তন কর্তা উপেন বিশ্বাসের কাছে গেছিলাম। উপেন বিশ্বাস জানেন তো, ঝানু সিবিআইয়ের প্রাক্তন কর্তা আর কি, তিনি লালু প্রসাদ যাদবের মতো দুঁদে লোককে তিনি মানে ঝানু রাজনীতিক, উনিও তাকেও তো জেলে পাঠিয়ে দিয়েছিলেন। এই গোটা পরিস্থিতিটা দেখে উপেন বিশ্বাস কি সন্দেহ করছেন জানেন? তার মনে হচ্ছে দুর্নীতিজনিত কোনো তদন্তে হয়তো অভিষেকের কণ্ঠস্বর মিলিয়ে দেখা হতে পারে, এরকম একটা আশঙ্কার থেকেই গলা দিতে ভয় পাচ্ছেন অভিষেক। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। যখনই কোনো ইনভেস্টিগেশনে কাউকে যখন বলা হবে তার ভয়েস স্যাম্পল দরকার, তখনই সে ভয় পেয়ে যায়। তখন সে চেষ্টা করে যে কিভাবে না চায়। পার্টিকুলারলি যারা এই করাপশন করে বেড়ায় তারা জানে কিছু তো বোঝে, আর কিছু এই ছোকরা আর কিছু তো না বুঝুক, করাপশনটা তো ভালো করে বুঝেছিল, এটা তো মানতে হবে। এবং এও জানে যে ও ইনভলভ, ফলে সে তো চেষ্টা করবে যাতে তার ভয়েসটা স্যাম্পলটা না দিতে হয়। দেখুন একটা কথা কিন্তু আপনাদের বলতেই হবে যে উপেন বিশ্বাস যতই তুচ্ছ-তাচ্ছিল্য করুন, ভয় কিন্তু সবাই পায়। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বলে শুধু না, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোক যিনি গোটা বিশ্বকে নাকানি চুবনি খাওয়াতে পারেন, যিনি মনে করেন বিশ্বের তিনি শেষ কথা, তার কথায় ফুটবলে লাল কার্ডটা নীল কার্ড হয়ে যায়, তিনি পর্যন্ত
তিনি পর্যন্ত ভয় পান, তাহলে অন্য কারোর ভয় পেতে অসুবিধে কী? ট্রাম্পের ভীতির কারণ কি জানেন? রবীন্দ্রনাথের সেই খ্যাতির বিড়ম্বনায় মনে আছে আপনার, উকিল দুকড়ি দত্ত সে তোষামোদের চোটে একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল। ট্রাম্পের ক্ষেত্রেও কিন্তু এই তোষামোদের পয়েন্টটা উড়িয়ে দেওয়া যাবে না, তবে তার ক্ষেত্রে এটা উপহারের বিড়ম্বনা বলতেই পারে। ভাবছেন তো কোথায় রবীন্দ্রনাথ, কোথায় অভিষেক, কোথায় ডোনাল্ড ট্রাম্প? গোটা ব্যাপারটা ঢোকার আগে একটা ছোট্ট মুখবন্ধ ছেড়ে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে গোটা বিষয়টা বুঝতে, একটু ব্যাকগ্রাউন্ড সেটা জানা দরকার। দেখুন, মধ্যপ্রাচ্যের অনেক দেশ, মানে যে দেশগুলোর থেকে তেল পাওয়া যায় আর কি, তারা খরচা করে, প্রচুর খরচ করে, গোটা দেশ বদলে দেয়। তারা সব কিছু করতে পারে, কিন্তু খরচা করে পুরোদস্তুর সেনা পোষে না। কেন জানেন? কারণ সীমান্ত নিরাপত্তার ব্যাপারটা ওরা অনেকটাই এতদিন আমেরিকার ওপর ছেড়ে দিয়ে বসেছিল। এর পেছনে রয়েছে 1980 সালের কার্টার ডকট্রিন। জিমি কার্টার, সেই প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি, আপনাদের মনে আছে, প্রেসিডেন্ট, তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশগুলোকে বলেছিলেন যে তোমরা দেখো, সেই আপনাদের শুনলে আমার মনে পড়ে যায় একটা কথাতে, একটা কথা মনে পড়ে যায়, সেই কবে শুনেছিলাম তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, তার পেছনে কত একটা মহান উদ্দেশ্য ছিল, একটা ঐতিহাসিক ডাক ছিল সেটা। আর কার্টার ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলেছিলেন তোমরা আমায় তেল দাও আমি তোমাদের সেনা দেবো, তোমাদের আর সেনার পেছনে খরচ করার কোনো দরকার নেই, ওগুলো আমরা সামলে দেবো, তোমাদের হয়ে মার্কিন সেনাই চৌকিদারিটা করে দেবে। সেই সিস্টেমটাই এখনও চলছে, ওটাই কার্টার ডকট্রিন। তো তার বিনিময়ে এই যে বলবেন যে একটা কৃতজ্ঞতা, সেটা তো সবার মধ্যে তৈরি হওয়ারই স্বাভাবিক, তাই না? সেটাই হয়েছে। গত বছর কাতার ডোনাল্ড ট্রাম্পকে আস্ত একটা বোয়িং উপহার দিয়েছিল। মানে ভাবুন, এরকম আপনাকে আমাকে কেউ একটা ওই প্লেনের মডেলও সবসময় দেয় না, আরে একদম পুরো আস্ত বিমান, যার যেরকম স্ট্যান্ডার্ড আর কি, যে যেরকম দিতে পারেন, দেওয়ার জন্য বড় মন, নেওয়ার জন্যও বড় মন চাই আর কি। এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো জুরি নেই, এটা তো খুব পরিষ্কার। এই মার্কিন সংবাদ মাধ্যম কত প্রশ্ন তুলল যে এরকম একটা দামি গিফট, এইগুলো তো এক ধরনের ঘুষ, এটা প্রেসিডেন্টের নেওয়া উচিত নাকি? খেয়ে শোনে কার কথা? ট্রাম্প জাস্ট এরকমভাবে ফোট বলে ফুটিয়ে দিয়েছেন, কোনো বিষয় নিয়ে মাথায় ঘামাননি। উল্টে বলেছিলেন এরকম উপহার যে নেয় না সে বোকা। এরকম চালাক লোক যত থাকবে পৃথিবীর চেহারাটাই অন্য হবে, সে তো বুঝতে পারছি। এবার একটা দেশ যে পরিমাণ এখন এই তেলের জ্বালায় জ্বলে পুড়ে মরছে, সবই তো এই চালাকির ফল, ওপর চালাকিও বলতে পারেন। তো যাই হোক, সেই আমাদের বাংলায় আবার একটা কথা আছে জানেন তো, ওপর চালাকের গলায় দড়ি, এক্ষেত্রেও তো সেরকমই হয়েছে। কাতারের দেওয়া ওই বিমানটাকে মার্কিন সেনা মেক ওভার করে তাদের প্রেসিডেন্টের জন্য এয়ারফোর্স ওয়ান বানিয়েছিল, কারণ মার্কিন প্রেসিডেন্ট যেটাতে চলেন সেটা ফোর্স ওয়ান। এবার এইরকম একটা জিনিসে চড়েই ট্রাম্প গেছিলেন তুরস্কের রাজধানী আঙ্কারায় ওই নেটোর বৈঠকে, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ফেরার পথে সাহেবের যাত্রা ভঙ্গ করে ছেড়েছে ইউএস সিক্রেট সার্ভিস। তারা জানিয়ে দিয়েছে গেছেন তো বটে, কিন্তু ফিরতে গেলে একটু সাবধানে ফিরতে হবে, কারণ তুরস্ক আর ইরান এই দুজনের মধ্যে তারা কমন বর্ডার রয়েছে, মানে দুটো দেশের মধ্যে সীমান্ত রয়েছে, যেরকম আমাদের এখানে ভারত বাংলাদেশের মধ্যে একটাই সীমান্ত, বা ভারত পাকিস্তানের মধ্যে একটাই সীমান্ত, এরকম। সুতরাং এইখানে যদি আপনারা জানেন যে ইরান আমেরিকার শত্রুর ঘরের এত কাছে, ট্রাম্পের জন্য কাতারি বিমান নাকি নিরাপদ নয়, ওটাই নিরাপত্তা ফুল প্রুফ নয়, এই রিপোর্ট মার্কিন গোয়েন্দারা দিয়েছেন। এবার ভেবে দেখুন, যে উপহার নিয়ে এত কথা হচ্ছে, সেই উপহার সম্পর্কেই এই রকম রিপোর্ট। এবং তার থেকেও বড় কথা, ট্রাম্প তিনি যত কিছুই না বুঝুন, বলে না নিজের ভালো পাগলেও বোঝে, তিনি বুঝে গেছেন। সুতরাং পত্রপাঠ ওই ফোর্স ওয়ান ছেড়ে পুরনো ঠান্ডা যুদ্ধের সময়কার ফোর্স ওয়ানে চলে বসেছিলেন। ইংলিশ চ্যানেল পেরিয়ে একদম ইরানের হাতের বাইরে এসে ব্রিটেনে নেমে তবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
কাতারি বিমানটা অ্যাঙ্কারার থেকে খালি অবস্থায় ব্রিটেন অবধি এসছে, তারপর সেখান থেকে ট্রাম্প আবার বিমান বদল করেছে। ভাবতে পারেন এই পুরো ঘটনাটা নিয়ে এখন আমেরিকায় জাস্ট হইচই চলছে। চলাই স্বাভাবিক, তাদের এরকম দোর্দণ্ড প্রতাপ একজন প্রেসিডেন্ট যার ভয়ে গোটা বিশ্ব জড়সড় হয়ে থাকবে, এটাই তিনি সব সময় দাবি করে থাকেন, সেই তিনিই কিনা ইরানের ভয়ে এরকম একটা ট্যুর প্ল্যান চেঞ্জ করে ফেলছেন, বিমান পাল্টে ফেলছেন। ট্রাম্প অবশ্য দমার পাত্র নয়, জানেন তো। তার দাবি তিনি নাকি ইরানের হিট লিস্টে আছেন, খুনের ষড়যন্ত্র হতে পারে এই আশঙ্কায় তিনি এই বিমানটা বদল করেছেন। এবার তার হয়তো মনে পড়ে যাচ্ছিল বা এই উদাহরণটা মনে পড়ে যাচ্ছিল, দিয়েও থাকতে পারেন। আব্রাহাম লিঙ্কন এই একই রকম প্রাণহানির আশঙ্কায় নিজস্ব ট্রেন বদলে সাধারণ যাত্রীবাহী ট্রেনে উঠে বসেছিলেন। জার্মান ফাইটার জেটের চোখে ধুলো দিতে চার্চিলকে ওই কার্গো প্লেনে করে নিয়ে যাওয়া হতো, রাজকীয় রথ সেটা খালি যেত। আর রানী প্রথম এলিজাবেথ তিনি ছদ্মবেশে যাতায়াত করতেন সাধারণ ঘোড়ার গাড়িতে। এটা উদাহরণগুলো দিয়ে থাকতে পারেন ডোনাল্ড ট্রাম্প, অথবা ভাবতে পারেন যে তাহলে তিনিও ওই একই জাতের আর কি, তাকে ওই লেভেলেই ভাবা উচিত। আরেকটা কথা, এটা আপনাদের মনে করিয়ে দিতেই হবে, বা না বললেই নয়। সত্যি সত্যি ইরান ট্রাম্পকে হত্যার প্ল্যান করেছে কিনা সেটা তো বলতে পারবো না, কিন্তু এরপর ইরানের ওপর মার্কিন হানার গতিটা বাড়বে কিনা সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে। আপনার মনে আছে ইংরেজিতে একটা প্রবাদ আছে, গিভ এ ডগ আ বার্ড নেম অ্যান্ড হ্যাং হিম। কাউকে শায়েস্তা করার আগে তাকে বদনাম করাটা খুব জরুরি, তারপরে তাকে বদনাম করে সেই বদনামের শাস্তি দেওয়া সেটা তো আপনার হাতে। দেখো, ডোনাল্ড ট্রাম্প যে ইরানের হিট লিস্টে আছেন, ইরানের গুপ্ত ঘাতকরা যে তাকে প্রাণে মারতে চাইছে, এটা আমেরিকার সিক্রেট এজেন্সিকে কে প্রথম জানিয়েছে জানেন? ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। তারাই আমেরিকাকে তাদের প্রেসিডেন্টের নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছে। এবার আপনারা জানেন যে মোসাদের মতো দুধে গোয়েন্দা সংস্থা গোটা বিশ্বে খুব কম আছে, কিন্তু তারপরেও ইসরায়েলের এই যে ছোট্ট করে তারা একটা সূত্র দিয়ে দিয়েছে, একটা সতর্কবার্তা দিয়েছে, এটা নিয়ে কিন্তু একটু বিতর্কও আছে। এটা ঠিক, আমেরিকা আর ইরানের মধ্যে এখন যা সম্পর্ক, তাতে সুযোগ পেলে যে কোনো দেশের এরা একে অন্যের গুরুত্বপূর্ণ নেতাকে এইভাবেই হয়তো নিকেশ করতে চাইবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমেরিকা তো ওদের দেশের নেতাকে নিকেশ করেইছে, তারই তো অন্ত্যেষ্টিক্রিয়া চলছে, শুধু এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। ফলে এই ভয়টা খামেনির মৃত্যুর বদলা নিতে ইরান আমেরিকার প্রেসিডেন্টকে টার্গেট করতে পারে, এই ভয়টা থাকতেই পারে, এর মধ্যেও কোনো সংশয়। প্রশ্ন হচ্ছে তাহলে ইসরায়েলের তথ্যে সন্দেহ কেন হচ্ছে? তার কারণ ওই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন যথেষ্ট চাপে, কিন্তু সেই চাপটা হালকা করতে তাদেরও তো ঘরোয়া রাজনীতি সামলাতে হয়। তো সেইটাকে সামলাতে ট্রাম্প কী করেছেন? সোজা ইসরায়েলের দিকেই আঙুল তুলেছেন, বলেছেন ইরানে যে কটা ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে সেগুলো নাকি ইসরায়েল করেছে, তারা যেগুলো করছেন সেগুলো সব নিখুঁত পবিত্র স্পর্শ। এবার এইভাবে ইসরায়েল কিন্তু ওরকম দেশ না, তাকে আপনি যা খুশি তাই সে বন্ধু রাষ্ট্র বলে বলবে আর কেউ ছেড়ে দেবে, এরকম বান্দা তো ইসরায়েল নয়। সুতরাং ইসরায়েল তাদের পক্ষে যুক্তি খাড়া করতে এই ট্রাম্পকে ইরানের টার্গেট বানিয়ে হাজির করেছে কিনা সেটা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ এবার তারা বলতেই পারে, আরে আমাদের বন্ধু রাষ্ট্রের যদি এরকম প্রেসিডেন্ট, তাকে কেউ টার্গেট করে, তাকে আমরা ছেড়ে দেবো নাকি? মানে কূটনৈতিকভাবে ট্রাম্প কতটা চাপে পড়বেন তাহলে বুঝতে পারছেন। এরপর ট্রাম্প আর বুক ফুলিয়ে বলতে পারবেন যে এই বাড়াবাড়িটা যা করেছে ইসরায়েল করেছে, তার জন্যই তো করছে, ইসরায়েল বলবে। এই হচ্ছে আন্তর্জাতিক কূটনীতি। এগুলো মাঝে মধ্যে এত ইন্টারেস্টিং লাগে না? আরও ইন্টারেস্টিং লাগে কেন জানেন? আপনারা ভাববেন এসব আন্তর্জাতিক ক্ষেত্রে হয়। মুশকিল হচ্ছে এগুলো কূটনীতির ব্যাপারটা, এই ধরনের বিষয়গুলো, এগুলো আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে স্থানীয় ক্ষেত্র, সব ক্ষেত্রেই তো অদ্ভুতভাবে মিলে যায়। তখন বুঝতে হবে
এই আন্তর্জাতিকতার একটা অংশ তো আমরাও, আমি আপনি সবাই। এই গোটা পৃথিবীটাই তো আমাদের দেশ, এই গোটা পৃথিবীটাই আমাদের মধ্যে, একটা দেশের মধ্যেই এটা আমাদের রাজ্য। আমরা এই পৃথিবীর সন্তান, আমরাই পৃথিবীর সন্তান। তো এ রাজ্যেও, যার জন্য এখন দেখুন কি অদ্ভুতভাবে বিমান নিয়ে বিতর্ক চলছে, এবং সেই বিতর্কেও কে বন্ধু আর কে শত্রু সেটা বোঝা যাচ্ছে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা অভিযোগ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান যাত্রা নিয়ে দুর্নীতি হয়েছে। একটা উড়ান সংস্থাকে নাকি বিমান আর কপ্টার কিনতে তৃণমূলই টাকা দিয়েছিল, তারপর সেই তাদের টাকায় কেনা বিমান আর হেলিকপ্টার নাকি তৃণমূলই আবার মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া নিত। মানে মাছের তেলে মাছ ভাজার এর থেকে বড় উদাহরণ নাকি আর কিছু হয় না। নিজেদের জিনিসই নাকি নিজেরা ভাড়া দিয়ে ভোগ করতো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোগ করতেন বলে ঋতব্রত তৃণমূলের দাবি। ইতিমধ্যে ইডি এ বিষয়ে খোঁজখবর করছে, কিন্তু সবাইকে চমকে দিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষকে বলার দরকার নেই। এই মুহূর্তে এই দুর্দিনের বাজারে কালীঘাট তৃণমূলের যদি শিবরাত্রি সলতের মতো কেউ একজন এখন জ্বলতে থাকেন, তাহলে তিনি কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যদি অভিষেকের বিমান সফর নিয়ে সন্দেহের কোনো কারণ থাকে তাহলে তো তদন্ত করে দেখাই উচিত। এবার ভাবুন, কুণাল ঘোষ গোটা বিষয়টাকে এরকম টোনেও বলতে পারেন, এই সমস্ত অকারণ বদনাম দেওয়া হচ্ছে, করুক না, তদন্ত করে দেখে নিক। অথবা দুর্জনেরা ভাবতে পারেন, কুণাল ঘোষ এভাবেও হয়তো বলতে পারেন যে তদন্তটা করুন, তারপর যে যা বেরোবে, যে যা ভুগবে তো ভুগবে, ভুগুক না একটু। ভাবুন, সব কিছুরই তো দুটো দিক থাকে। মানে এই দুর্দিনে যিনি কালীঘাটের বন্দ্যোপাধ্যায়দের একমাত্র বন্ধু, সেই বন্ধুই এমন একটা বিষয়ে ইডির তদন্তে সায় দিচ্ছেন, এবং এমন একটা সময়ে দিচ্ছেন যে মমতাপন্থী অন্য নেতারাও এই সময় মুখ খোলার সাহস দেখাতে পারছেন না। মানে ভাবছেন, তারাও ভাবছেন এটাতে মুখ খুললেই বিপদ, আরও বড় বিপদ ডেকে আনা হবে। অথচ কুণাল ঘোষ তিনি যখন এরকমভাবে এই সময় মুখটা খুলে তদন্তর কথাটা বলেই দিলেন, তখন কেউ কি মনে মনে ভাবতে পারেন যে দাও টু ব্রুটাস, অথবা যদি এরকম বন্ধু থাকে তাহলে আর শত্রুর দরকার নেই। কেউ যদি নিজেই হচ্ছে একটা হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট কেনেন, আবার সেটার জন্যে অ্যাকাউন্ট থেকে, মানে কেনার জন্যও টাকা দিয়েছেন, আবার সেটা চড়ার জন্যে অ্যাকাউন্ট থেকেও টাকা দিচ্ছেন, এটা বাটপাড়ির নতুন নজির। এবং কলকাতা থেকে কেম্যান আইল্যান্ডস পর্যন্ত যে ট্রেলের কথা শোনা যাচ্ছে, এগুলো তদন্ত করে দেখবার ক্ষমতা আমার নেই। এই যে বাটপাড়ির নতুন দিগন্ত খুললো, তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা, মানে এগুলো তদন্তকারী সংস্থা এগুলো দেখবেন, এগুলো তদন্তকারী সংস্থার বিষয়। ওরা নাকি বিমান চালক, মন্দ লোকেরা একটু অন্যরকম রাজনৈতিকভাবে বিমান চালক বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন দেখা যাচ্ছে যে সত্যি সত্যি একদম লোহার অ্যালুমিনিয়ামের বিমান টিমান কিনেছেন, সেটা আবার নিজেরাই নিজেদেরকে ভাড়া দিয়েছে, সেখান থেকেও কাটমানি গিয়েছে। এই পুরো বিষয় তো তদন্ত চলছে, দেখে যাক কি। আমি বলবোই বা কি করে, দুর্নীতির টাকা ঢুকেছে কিনা এটা আমি কেন বসে বলবো, কি করে? কোনো জায়গায় বলতে পারবো না, আমার জানা নেই, কারণ আমি টাকা ডিল করতাম না। আমি টাকা ডিলও করতাম না, টাকা রিসিভও করতাম না। আমাদের চাঁদা যেটা আমার দায়িত্ব ছিল সেটা করে এসছি, নিয়ম মতো করে এসছি। আমরা প্রত্যেকটা মেম্বার 2000 করে টাকা চাঁদা দিতাম, এবং যখন যখন দলের প্রয়োজন হয়েছে সে টাকা চেক কেটে দিয়ে দিয়েছি। ভাবুন, শোভনদেব চট্টোপাধ্যায় শুধু ঘুরিয়ে যেটা বললেন যে আমার কাজটা আমি করতাম এবং সেটা সৎভাবে করতাম, তার মধ্যে কোনো গড়মিল নেই। বাকিটা আমি জানি না, মানে বাকিটার মধ্যে যে কোনো রকম গড়মিল নেই এটাও জোর দিয়ে বলতে পারছেন না। তিনি ওই জন্য ঢাল করে নিয়েছেন, টেকনিক্যালি কারেক্ট আছেন, আমি যেটা জানি না সেটা নিয়ে কী করে বলবো। এই হচ্ছে রাজনীতি। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই বিমান ব্যবহারের তদন্তের সঙ্গে তাদের তহবিলে কারচুপির অভিযোগটা যে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে এই নিশানায় চলে আসতে পারেন, এটা নিয়ে তো কোনো
আলাদা করে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। সবাই দেখতেই পাচ্ছেন, এই শুধু ঋতব্রতপন্থীদের বক্তব্যগুলো একটু কান পেতে শুনলেই পরিষ্কার বুঝতে পারবেন, এটাই তারা বলছেন। এবং শোনা যাচ্ছে যে অনেকগুলো অ্যাকাউন্টের মধ্যে তৃণমূলের একটা অ্যাকাউন্টেই নাকি 420 কোটি টাকা ছিল, 420 crores। কীরকম সংখ্যাটা না, যাই হোক, এই অ্যাকাউন্টেই লেনদেনের বিষয়টা, সেটা কি পুরোটা দেখভাল করতেন কে জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সহিতেই নাকি সব হতো, এটাই তো অভিযোগ। এবার একটা তদন্তের সাথে আর একটা তদন্ত কীভাবে জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছেন? যেভাবে তদন্তগুলো জড়াচ্ছে না, তাতে একটা জিনিস মনে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারদিকে কেউ যেন একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করছে, আর সেই প্রাচীর ভেদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোতে পারবেন কি পারবেন না, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে একটা প্রাচীর ভেদ করার ব্যাপারে কোনো রকম কোনো সংশয় নেই, কি জানেন? এটা খুব গুরুত্বপূর্ণ পাঁচিল ছিল। আজ কলকাতায় পাঁচিল ভেদ করে বেরিয়ে এসেছে দুর্গা। এই দুর্গা আজ ভিক্টোরিয়ার কাছে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত জোকা রুটের টানেল তৈরির কাজ কমপ্লিট, খোঁড়ার কাজ অন্তত কমপ্লিট। দুর্গা নামটাই এরকম, জানেন তো, মাটি ফুঁড়ে বেরোয়। এবং দুর্গা হয়তো বহু জায়গায় যেরকম আদিগঙ্গার তলা দিয়ে বা অন্যান্য জায়গায় মাটির তলার থেকে মাটি সরিয়ে নেয়, ওপর দিয়ে কত কিছু আছে ভাবুন তো, সেইগুলো জানতেও পারে না তলার মাটি সরে গেছে। এটা সত্যি সত্যি খুব খুব তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতবাহী, জানেন তো। দেখলাম এই দুষ্কৃতীদের পায়ের তলারও তো মাটি সরিয়ে দিতে পেরেছেন আরেক দুর্গা, তার উদাহরণ তো আজকেই পেলাম। ঘটনাচক্রে তিনি বিজেপির নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। উত্তর দিনাজপুরের ইসলামপুরে নিষিদ্ধ পল্লী থেকে 40 জনেরও বেশি নাবালিকাকে উদ্ধার করেছেন এই প্রাক্তন বিজেপি বিধায়ক। ভাবতে পারেন, 40 জন নাবালিকা অন্ধকারে একেবারে হারিয়ে যাওয়ার আগে ওই নাবালিকাদের তাদের তিনি যখন উদ্ধার করেছেন, নিশ্চিতভাবেই তাদের কাছে তিনি তো ওই দুর্গা রূপেই ধরা দিয়েছিলেন। আর যে মানুষগুলো, যে পাচারকারীরা, যে দুষ্কৃতীরা এদের এই অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল, নিশ্চিতভাবেই তাদের পায়ের তলার মাটিও উনি সরিয়ে দিয়েছেন। বিগত সরকারের আমলে সে সময় তো চলতো, কেন হয়নি কি মনে করেন? সরকার এগুলোর পৃষ্ঠপোষক ছিল। এখানকার কাউন্সিলর পালিয়ে গেছে, পুলিশের কাছ থেকে আমার খবর আছে। এখানকার কাউন্সিলর পালিয়ে গেছে, পলাতক। কি নাম এই স্থানীয় কাউন্সিলরের? এখানকার কাউন্সিলর হাজিবাবু পালিয়ে গেছেন। পুলিশের বাপকে উনি কি জড়িত ছিল নাকি? উনি জড়িত ছিল, ইনভেস্টিগেশন চলছে। দেখুন, শ্রীরূপা মিত্র চৌধুরী যখন এই নারী শক্তি উদযাপনের এত বড় একটা সুযোগ করে দিলেন, তখন মনে হচ্ছিল যে নারী শক্তি উদযাপনেরই সময় বোধহয় এটা, দরকারও, প্রয়োজনীয়তাও। কেন জানেন? সদ্য ওই বারুইপুরে আমরা যে ঘটনাটা দেখেছি, সেখানেও তো আমাদের এক ছোট্ট মা দুর্গা, তাকে হয়তো কোনো না কোনোভাবে এইভাবেই নিপীড়নের শিকার হতে আমরা দেখেছি। এই সময় সত্যি সত্যি নতুন রূপে দুর্গার উঠে আসাটা দরকার। নারী শক্তি জাগরণ খুব জরুরি, জানেন তো। ঘটনাচক্রে ইঙ্গিতগুলো আসছে এবং সেগুলো হয়তো কোথাও গিয়ে স্বস্তিও দিচ্ছে। আজকে যেটা দেখলাম, কলকাতার দুটো গুরুত্বপূর্ণ থানায় ওসির দায়িত্ব পেয়েছেন 2 মহিলা অফিসার। সরসুনা থানার ওসি করা হয়েছে রূপা সিংহ, আর সিঁথি থানার ওসি করা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। এটা কেন গুরুত্বপূর্ণ জানেন? বাম আমলের শেষ দিকে 2010 সালে শেষবার মূল একটা থানার দায়িত্বে ছিলেন কোনো মহিলা অফিসার। তৃণমূলের আমলে রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে, কিন্তু মহিলা পুলিশ অফিসার এভাবে কোনো এরকম বড় থানার দায়িত্ব পাননি। সেই অর্থে কলকাতার 2 থানায় 2 মহিলা অফিসারকে দায়িত্ব দেওয়াটা অত্যন্ত ইঙ্গিতবাহী বলে ধরতে হবে।
আর আজকে তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন মুর্শিদাবাদ ভেঙে যেরকম নতুন জেলা জঙ্গিপুর করার কথা তারা ভাবছেন, তেমনি রাজ্যে সম্পূর্ণ মহিলা পরিচালিত থানা আরও বাড়ানোর কথা তারা চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ দুর্গারা এ রাজ্যে যাতে পাকাপাকিভাবে দুষ্কৃতীদের পায়ের তলার মাটি সরিয়ে দিতে পারে, তার জন্য একটা প্রচেষ্টা সরকারি স্তর থেকেই শুরু হচ্ছে। এই জেলায় আর একটি নতুন জেলা, আরও মহিলা কলেজ, আরও ফায়ার ব্রিগেড স্টেশন, আরও নতুন পুরসভা, আরও নতুন মহিলা থানা আমরা চালু করব। নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। দেখুন, মেট্রোর মতো অন্য একটা মাটি খোঁড়ার কাজও কিন্তু চলছে। সেটা হলো ওই মাটি সরিয়ে পুরনো জমানার যাবতীয় কুকীর্তিগুলোকে বার করে আনা, আর সেই দুর্নীতিগুলোকে সামনে আনার জন্য ওই শ্বেতপত্র প্রকাশ করা হবে, এটা তো শুভেন্দু অধিকারী সরকার বলে দিয়েছে। কারণটা খুব পরিষ্কার, নতুন সরকার চাইছে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে এই অতীতের সরকারের, অর্থাৎ বিগত সরকারের যাবতীয় কুকীর্তিকে একদম সরকারিভাবে নথিভুক্ত করে দেওয়া। সরকারের এই প্রমাণপত্র আর কি, এইভাবেই সরকারি প্রমাণপত্র এইভাবে দেখতে পারে। যদিও এই সরকারি প্রমাণপত্র ছাড়াও বাস্তবে রোজই আমরা এমন অনেক প্রমাণ পাই যেগুলো হয়তো বিগত সময়ের বিভিন্ন কুকীর্তির প্রমাণ। এই ধরুন মুর্শিদাবাদের রঘুনাথপুর, সেখানে একজন বাংলাদেশি পুলিশের হাতে ধরা পড়েছে। তার কাজ কী ছিল জানেন? এদেশ থেকে গরু কিনে ও দেশে পাচার করে দেওয়া। এবং বাংলাদেশি একজন এদেশে ঢুকে নিজের মুখেই বলেছে বছরের পর বছর এ কাজ করতো, এ পাশ থেকে গরু কিনতো, ও পাশে চালান করতো। গরু পাচার একটা বড় সমস্যা জানেন। এবার সীমান্তে ওই কড়াকড়ি যেই মুহূর্তে শুরু হয়েছে, একেবারে হাতে নাতে ধরা পড়েছে। কিন্তু এই ধরা পড়ে যাওয়াটা দুটো জিনিস প্রমাণ করছে। এক, এই বর্তমান সময়ে যখন ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বোঝাপড়াটা সুদৃঢ়, এবং যখন যৌথভাবে এই অনুপ্রবেশ এবং পাচার রোখার একটা চেষ্টা শুরু হয়েছে, সেটা কাজ দিচ্ছে। আর দুই, আগে এটা ছিল না বলেই এই পাচারকারীরা বহাল তবিয়তে নিজেদের কাজকর্ম চালিয়ে যেতে পারত। সুতরাং বুঝতে পারছেন এই বোঝাপড়াটা কতটা জরুরি। হয়তো এই পাচারকারীর ধরা পড়ার ঘটনাতেই সেটা তথ্য হিসেবে উঠে আসছে। এটা কিন্তু একটা বড়, মানে সেই অর্থে গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা মাঝে মধ্যে কিভাবে আপনার আমার নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলে। কারণ যারা এভাবে নিশ্চিন্তে ঢুকে গরু কিনে গরু পাচার করে দিতে পারে, কতটা ডেসপারেট তারা, কতটা খোলা হাত পায়ে তারা ঘুরে বেড়াতে পারে সেটা বুঝতে পারছেন। তাহলে এই সুযোগে তারা আরও কত কিছু এদেশে নিয়ে আসতে পারতো, আপনার আমার নিরাপত্তা ব্যাহত করে দিতে পারত। এই জায়গাটাতেই তো জোর দিচ্ছেন এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তের সুরক্ষা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। সেখানে দেশের সবকটা সীমান্ত লাগোয়া জেলার পুলিশ সুপারদের যোগ দেওয়া হয়েছিল। এবং সব থেকে বেশি গুরুত্ব কোন জায়গা সম্পর্কে দেওয়া হয়েছে জানেন? আমাদের রাজ্য নিয়ে। আমাদের এখানে ওই সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ কতটা এগিয়েছে সেটা সরাসরি এসপিদের কাছ থেকে রিপোর্ট নিয়েছেন অমিত শাহ। কারণ গোটা দেশের ভেতর যদি এইভাবে অনুপ্রবেশকারীরা ঢুকে ছড়িয়ে পড়ে, তাহলে কত বড় সমস্যা হতে পারে সেটা কিন্তু বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবং কেন কেন্দ্রীয় সরকার এতটা উদ্গ্রীব হয়ে এই গোটা ব্যাপারটার উপর জোর দিচ্ছেন সেটা বুঝতেও যদি একটু চারপাশে চোখ বোলান না, খুব একটা অসুবিধা হবে না। কত করে টাকা দিত গরু পাচারের জন্য? 10,000 কি জোড়া পার করলে কতবার? কতবার এসছে? 6-7 বছর আগে এবার প্রথম। তোমার নাম কি? হারুন ব্রত কালু। বাড়ি কোথায়? বাড়ি বুঝতে পারছেন, সময়টা পাল্টাচ্ছে এবং পাল্টানোটা এই মুহূর্তে সময়েরই দাবি। এবং সেটা শুধু আমাদের রাজ্যের ক্ষেত্র বলে নয়, আমাদের দেশ বলে নয়, গোটা দুনিয়ায়
যদি এই রকম ফাঁক ফোকর থাকে সীমান্তে, তাহলে কিন্তু সেটা যে কোনো সময় একটা বড় বিপদের সূত্রপাত করতে পারে। এবার সেটার সব থেকে বড় একটা উদাহরণ তো এই বিশ্বকাপের আসরে আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে অমিত শাহ বারবার সবাইকে সতর্ক করছেন। কেন্দ্রীয় সরকার সব থেকে বেশি যে বিষয়টার উপর জোর দিচ্ছে, আমাদের এই অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলে যাওয়া, সেটা সেই সমস্যাটা এবং তার কুফলটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইউরোপ। কারণ এই জন্যেই তো এই জনবিন্যাস বদলে যাওয়ার ফলেই তো বারবার ইউরোপে জাতিদাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে। গতকাল রাতেও তো তাই হয়েছে। ওই বিশ্বকাপে ফ্রান্স মরক্কো ম্যাচটা ছিল, আপনারা জানেন, ফ্রান্স জিতেছে, 2-0 গোলে জিতেছে, কিন্তু তারপরেই তো গন্ডগোল বেঁধেছে। ভাবছেন তো গন্ডগোল কি ফ্রান্সে বেঁধেছে? না, ফ্রান্সে এই ধরনের গন্ডগোল বাঁধে, কিন্তু এবার অন্তত ফ্রান্সে বাঁধেনি। অদ্ভুতভাবে গন্ডগোলটা বেঁধেছে লন্ডনে। ফ্রান্স জিতে যাওয়ার পরেই লন্ডনের রাজপথে বিক্ষোভ শুরু করেন ওই মরক্কান সমর্থকরা। ভাবুন, কত মরক্কান ওদেশে থেকে গেলে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারেন যে সেখানে একদম রায়ট লেগে যাওয়ার উপক্রম হয়। পুলিশ ব্যবস্থা নিতে গেলে খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছিল, মানে গোটা সেন্ট্রাল লন্ডন দীর্ঘক্ষণ পর্যন্ত বিপর্যস্ত হয়ে গেছিল। এই মরক্কান সমর্থকরা সবাই যদি মরক্কো থেকে এসছে ভাবেন তাহলে ভুল করবেন। শুধু মরক্কো না, এরা মূলত উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী। ইউরোপের একটা বড় অংশের মানুষের অভিযোগ, এই অভিবাসীদের আগমনেই ইউরোপের বিভিন্ন অংশে জনবিন্যাস বদলে যাচ্ছে। মানে এখন লন্ডনের এমন অনেক জায়গা পাবেন যেখানে গেলে আপনার মনে হবে এশিয়া বা আফ্রিকার কোনো জায়গায় আছে। এই অভিবাসীদের সাথে ইউরোপীয়দের সংঘর্ষ বারবারই তো এরকম দাঙ্গার চেহারা নিচ্ছে, এবং এর সঙ্গে এই অভিবাসীদের একাংশ জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ছেন। বারবার তো এই বিষয়টা সামনে উঠে আসে। আপনাদের মনে আছে প্যারিসের বিখ্যাত কার্টুন পত্রিকা শার্লে এবদোর অফিসে হামলা হয়েছিল, বা নিসে ট্রাক হামলায় যাদের নাম উঠে এসেছিল, দেখা গেছে তারা বেশিরভাগই উত্তর আফ্রিকার। ফলে অভিবাসীদের ওপর ইউরোপবাসীর ক্ষোভ বেড়েছে। গোটা বিষয়টাকেই তারা মনে করছে জনবিন্যাস বদলের একটা মাসুল। হয়তো এইসব দেখেই, এই পরিস্থিতি দেখেই এদেশে অনুপ্রবেশ আর জনবিন্যাস বদল ঠেকানোর একটা মাস্টার প্ল্যান তৈরি করতে উঠে পড়ে লেগেছে সরকার। কারণ আপনারা সবাই জানেন সেই পুরনো প্রবাদটা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।